এই চোখে যে দেখো না, তুমি ভালোবেসে আমাকে ওই হৃদয়ে গেঁথে রাখো না। তুমি দূরে দূরে থেকো না। গান শেষ হলো ড্রামশানের তীব্র আলোড়নে। তুর্য পেছন ফিরে ছলছল চোখ জোড়া সবার দৃষ্টির আড়ালে মুছে নিল। এরপর সামনে ফিরে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, গুড ইভিনিং চিটাগং। আরও এক হেমন্তী সুরেও হয়ে ফিরে এসেছি এ চেনা শহরে, চেনা অচেনা মানুষের ভিড়ে। দর্শকেরা চিৎকার করে সাড়া দিচ্ছে তুর্যের কথায়। এই প্রথম বেহালা বাজিয়েছে তুর্য। ভক্তরা বেশ আনন্দিত। দ্বিতীয়বার বেহালা বাজাতে বলল তারা। তুর্য উল্টো দিকে ফিরে ইশারায় বোঝালো আর হবে না। দর্শক সারিতে দাঁড়িয়ে আছে উপমা, তার চোখে জল। ভিড় ঠেলে পেছন থেকে সামনে এসেছে অনেকটা। খুব ইচ্ছে এবার অন্তত তুর্যকে কাছ থেকে গান গাইতে দেখবে। প্রতিবারই পেছনে পড়ে যায় সে, সামনে আসতে পারে না, কিন্তু আজ দেখতে চায়। তুর্নার খুব আগ্রহ কনসার্ট দেখার। উপমার এত টাকা নেই যে প্রতি কনসার্টের টিকিট কিনবে, কিন্তু নিজের প্রিয় মানুষের কনসার্টের টাকাটা যেন না খেয়েই জমিয়ে ফেলতে পেরেছিল সে। অদৃশ্য এই আত্মিক টানের কাছে অন্য সব চাহিদা মূল্যহীন। তুর্য এবার মাইক্রোফোন হাতে নিয়ে বলল, এখন আমি একটা গান কভার করব, আপনাদের সবার পছন্দের গান, আমারও খুব পছন্দের। এই গানটি কভার করে আমি আমার প্রথম ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলাম। ভক্তরা তুর্যের কথা শুনি বুঝে গেল সে কোন গানটি গাইবে। এবার তুর্যের ইশারায় গিদভেন আর রাফ কিং গানের সুর তুলল। যোগ হলো ড্রামশানের মৃদু আলোড়ন। তুর্য চোখ বন্ধ করে কণ্ঠে গান ধরল, গাইল তার পছন্দের গান। কারণে অকারণে নিষেধে বা বারণে তোমার নামে যত যোজনা নিলাম, ভেতরে বাহিরে দহনে বাধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম, চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি কেন আমি পথে একা দাঁড়িয়ে আলোদের পিয়নে সোডিয়াম নিয়নে যেন সবই কোথায় হারিয়ে আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুরে যায় এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই, আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে পুরে যায় এমন সাধের পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই পুরোটাই। গানটি শেষ হতেই নিজের লেখা আরও কয়েকটা গান গেয়ে ফেলল তুর্য। মৃত কাব্যের লেখা একটি গানে সুর দিল রাফ কিং। অনেকক্ষণ চলল রহস্য ব্র্যান্ডের গান, কিন্তু এবার ভক্তদের মাঝে বিরাজ করছে অস্থিরতা। এত গান গেয়ে নিল, কিন্তু কুয়াশবাহের কোনো দেখা নেই। প্লে কার্ড হাতে ভক্তরা কুয়াশবাহের নাম ধরে চিৎকার করছে। অরুণিকা আশেপাশে ভক্তদের চিৎকার শুনে চমকে উঠল। রুহানি বলল, কুয়াশ বাহুটা আবার কি? ওদেরই একজন। কেমন নাম রে বাবা, উচ্চারণ করতেই দাঁত ভেঙে যাচ্ছে। আর এই ভক্তরা কিভাবে চেঁচাচ্ছে এই নাম ধরে? ওই কুয়ামোয়াটা আসছে না কেন? অরুণিকা নিজেও স্টেজে আহনাবকে না দেখে অবাক হয়েছিল। দু একদিন আগেই দুর্য বলেছিল আহনাব হৃদরোগে ভুগছে, এজন্যই কি আসেনি। উচ্চ শব্দ হৃদরোগীরা সহ্য করতে পারে না। আহনাব কি সত্যি খুব অসুস্থ? অরুণিকার বেশ অস্থির লাগছে। হঠাৎ স্পটলাইট সব নিভে গেল, স্পিকারও বন্ধ। স্টেজের পেছনে আহনাবকে দেখতে এলো বাকি পাঁচজন। আরাফ হেলমেট খুলে আহনাবের কান থেকে হেডফোন খুলে নিয়ে বলল, ঠিক আছিস? আহনাবের কান অবধি উচ্চ শব্দ না পৌঁছানোর জন্য হেডফোন ব্যবহার করেছে সে। তবুও ড্রামের শব্দে বুক ধড়ফড় করছে তার। যদিও অনেক দূরে বসেছিল সে,
আহনাফ এবার তুর্যের দিকে তাকিয়ে বলল। সরি দোস্ত। তুর্য আহনাফের পাশে বসে বলল। তুই না পারলে এমনিতে সবাইকে হাই বলে আয়। তো অসুস্থ এটা শুনলে কেউ তোকে ফোর্স করবে না। মানুষ এতটাও নিষ্ঠুর না। আহনাফ আরাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। ওরু এসেছে? হ্যাঁ। আমি অবশ্যই গান গাইবো। ওর জন্য গাইতে হবে আমার। ওকে অনেক কথা বলা বাকি। গানে গানে যদি আবার কথা ওর হৃদয় স্পর্শ করে, আমাকে যদি এবার ক্ষমা করতে পারে। পাঁচজন শূন্য দৃষ্টিতে এক অপসত্য হৃদয়ের হাহাকার শুনছে। মিনিট পাঁচেক পর আবার স্পিকার চালু করা হলো। ব্রান্ড সদস্যদের উপস্থিতির মৃদু শব্দ ভেসে আসে সাউন্ড বক্স গলে। এবার ড্রাম শানের উপর স্পটলাইট পড়ল। ড্রামে হালকা শব্দ তুলল সে। পর মুহূর্তেই স্পটলাইট পড়ল কুয়াশবাহীর ওপর। পিয়ানোর সুর ছড়িয়ে পড়ল পুরো স্টেডিয়ামে। আবার হর্ষধ্বনিতে মুখরিত দর্শক সারি। পিয়ানোর সুর গাঢ় হতেই নীরবতা ছেয়ে গেল পুরো স্টেডিয়ামে। সবাই মনোযোগ দিয়ে কুয়াশবাহীর সুর শুনতে ব্যস্ত। সেকেন্ড খানিক পর সুর তুলে সে যোগ করল তার কণ্ঠ। সাথে সাথে স্পটলাইট পুরো স্টেজে ছড়িয়ে পড়ল। এবারের বাদ্যযন্ত্র নিচু তান ধরেছে প্রতিটি সদস্য। কুয়াশবাহ বসে আছে তার চেয়ারে। সামনে পিয়ানো। কণ্ঠে ধরল তার লেখা গান ভালোবেসে যাই। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রে চোখ, আমি কি আর দেব বলো, তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়ায় আমি কাঁপি থর থর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়, আমি কি এক ঘরে থাকি, ছিল কত কথা বাকি। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। অরুণিকা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কালো হেলমেট পরা কুয়াশবা ওরফের আহনাবের দিকে। অজান্তেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার। অরুণিকা চোখ মুছতেই রুহানির বলা কথাটি মাথায় ঘুরতে লাগলো। স্বামী স্ত্রীর সম্পর্কে অদৃশ্য এক মায়া থাকে। অরুণিকা নিজেকে স্বাভাবিক করতে নেবে তখনই গান শেষ হলো আহনাবের। সে এবার মাইক্রোফোন হাতে উঠে দাঁড়ালো। ইশারায় থামিয়ে দিল সব বাদ্যের শব্দ। মিনিট খানিক স্থির হয়ে দাঁড়িয়ে রইল দর্শক মহলে উত্তেজনা। হেলমেটের আড়ালে চোখ জোড়া কোথায় স্থির হয়েছে। অরুণিকা জানে আহনাব তাকিয়ে দেখছে। সে চোখ নামিয়ে অন্য এক দর্শকের ভিড়ে নিজেকে আড়াল করে নিল। আহনাব তা দেখে ক্ষীণ হেসে মাইক্রোফোন হাতে নিয়ে খালি গলায় গান ধরল। আহনাফের ইশারায় গিদভেন আর ড্রামশান সুর তুলল যন্ত্রে। আহনাফ আবার গাইল। গান শেষ হতেই কুয়াশবা ভক্তদের উদ্দেশ্য করে হাত নাড়ল। ক্ষীণ কণ্ঠে বলল। দুঃখিত, একটু অসুস্থ হয় শুরু থেকে ছিলাম না। আমার লেখা শেষ গানটি দিয়েই আজ আমাদের পারফরমেন্স এখানেই শেষ হবে। কুয়াশবাহের ইশারায় বাকি সদস্যরা নিজ নিজ বাদ্যে সুর দিল। কুয়াশবাহ নিজের আসনে বসে কণ্ঠে গান ধরল। ভক্তরা গানের সুরে সুরে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ফোন শূন্যে দোলাতে লাগলো। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায়। চায়ের কাপ তোর আমার যত স্মৃতির চা, হিসেবে মেলানো কঠিন। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান, ছিল যত ঋণ। আছি আজও
আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। আমার মন খারাপের সুর মিশে গেছে যত দূর, তুমি শুনতে কে পাও এই গান। যাক না দিন এমন তোমাকে ভেবে ভেবে, হয়ে যাক আজই প্রতীক্ষার অবসান। লুকিয়ে থাক শীতের কুয়াশায় ভেজা দু চোখ, মুছে যাওয়া যত গল্প আজ প্রেম হয়ে ফিরে যায়। আড়াল হোক জমিয়ে রাখা যত কষ্ট, সব শিশির হয়ে ঝরে যায়। যদি আবার দেখা হয় তোমার আমার, মনে করো সেই মন ভাঙা গল্প গান। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। পিয়ানোর শব্দে যুক্ত হলো বেশ বিষণ্ণ তান। গলার উঁচু নিচু সুরের সাথে প্রকৃতিতে বিরোহী আত্মার আক্ষেপ ছড়িয়ে পড়ল। কুয়াশবা আবার গাইল। কুয়াশবা উঠে দাঁড়ালো। তার বুকে অসহ্য ব্যথা, তবুও বুকে হাত রেখে গাইতে লাগলো। গানের মাঝেই আহনাবের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সে গভীরভাবে ডুবে গিয়েছিল সেই সুরে। ভক্তদের চোখেও জল। তবে হেলমেটের আড়ালে আহনাবের অশ্রু ভেজা চোখ কেউ দেখেনি। শুধু অরুণিকা বুঝল সেই আক্ষেপ। তার চোখ জোড়াও ভিজে উঠল। আহনাবের দৃষ্টি এখনও অরুণিকার দিকে। দুজনের চোখাচোখি হলো, শুধু হেলমেটের বাধা সেই চোখাচোখি ধরতে পারল না। রহস্য ব্র্যান্ডের গান শেষ হলো। এবার ভক্তদের কাছ থেকে বিদায় নেয়ার পালা। রুতবা অনেক চেষ্টা করেও সামনে আসতে পারেনি। সে তুর্যকে বোঝাতে চায় সে কনসার্টে এসেছে, তাই ভিড় ঠেলে সামনে আসার চেষ্টা করছে। এদিকে স্টেজ থেকে নামার আগ মুহূর্তেই ভক্তদের সারিতে চোখ পড়ল তুর্যের। আর মুহূর্তেই থমকে গেল তার পুরো পৃথিবী। উপমা দাঁড়িয়ে আছে লাল শাড়িতে। সে আজ তুর্যের পছন্দে সেজেছে। তুর্য একদিন বলেছিল, লাল শাড়িতে মায়াবী লাগে আমার শ্যামকন্যাকে। ওদিকে তুর্যের ভিডিও ধারণ করে বেশ খুশি উপমা। সে আজ মেয়েকে তার বাবার ভিডিও দেখাবে। বেশ খুশি হবে তুর্না। মেয়ের খুশির কথা ভেবেই চোখে জল এসে গেল উপমার। উপমার সামনে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তুর্যকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এলো সে। তখনই রুতবা তুর্যের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, প্রিয় স্টার, একটা সেলফি। রুতবাকে চিনতে অসুবিধে হয়নি উপমার। সেদিনের সেই ছাতা হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মেয়েটি কি তুর্যের আপন কেউ? অস্থির প্রশ্নটি হৃদয়ে তুমুলভাবে আন্দোলিত হতে লাগলো। উপমা মেয়েটির পাশেই দাঁড়িয়ে আছে। তুর্যের মুখোমুখি দাঁড়ানো উপমা আর রুতবা পাশাপাশি। তুর্যের চোখ অন্যদিকে আটকে আছে দেখে রুতবা তুর্যের চোখ অনুসরণ করে পাশ ফিরে তাকাতেই উপমাকে দেখল। বেশ চেনা চেনা লাগছে এই মুখ, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না। উপমা তার ফোন এগিয়ে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আমার মেয়ের জন্য একটা ছবি তুলে দেবেন, মেয়েটা খুশি হবে অনেক। রুতবা উৎসুক কণ্ঠে বলল, আচ্ছা স্টার, আপনি না হয় ওনার সাথে আগে তুলে ফেলুন, আমি বাসায় ফিরে তো আপনার সাথে ছাদে অনেক ছবি উঠাতে পারবো। কথাটি শুনেই চমকে উঠল উপমা। তুর্য ভ্রু কুঁচকে তাকালো। উপমার এগিয়ে দেয়া হাতে কাঁপন ধরল, যা তুর্যের দৃষ্টি এড়ালো না। তুর্য কিছু একটা ভেবে রুতবার হাত থেকে ফোন নিয়ে কয়েকটা ছবি উঠালো রুতবার সাথে। রুতবা তো সেই খুশি।
তুর্য ফোনটি রুদ্বাকে ফেরত দিয়ে উপমার দিকে তাকিয়ে ঠাট্টার সুরে বলল, এই অন্ধকারে আধারে জড়ানো চেহারায় লাল রং বেশ বেমানান। ছবি ভালো আসবে না, পরের হেমন্তে ভেবে দেখব। তুর্যের কথা শুনে উপমার হাত থেকে ফোনটা পড়ে গেল। সে দ্রুত বসে ফোনটা কুড়িয়ে নিয়ে চোখ তুলে এক নজর তুর্যের দিকে তাকালো। রুদ্বার সামনে বেশ অপমানিত হলো সে। চোখ ভিজে ওঠার আগেই উপমা উঠে দাঁড়িয়ে দ্রুত চলে গেল। উপমা চলে যেতেই রুদ্বা ভ্রু কুঁচকে বলল, এভাবে কেন বলেন ওনাকে? এভাবে কাউকে কষ্ট দেওয়া কি ঠিক হয়েছে? তুর্য রুদ্বার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে একটু আগে তোলা ছবিগুলো ডিলিট করে দিয়ে বলল, আমার জন্য কি ঠিক সেটা আমি বুঝবো। রুদ্বা ভ্রু কুঁচকে বলল, ছবিগুলো ডিলিট করে দিলেন কেন? তুর্য উত্তর না দিয়ে চলে গেল। রুদ্বা চেঁচিয়ে বলল, ডোন্ট ওয়ারি, রিসাইকেল বিনে জমা হবে। তুর্য পেছন ফিরে রুদ্বার দিকে তাকালো। রুদ্বাও চোখ টিপ মেরে চলে গেল। উপমা এলোমেলোভাবে রাস্তায় হাঁটছে, তার কান ঝাঝা করছে। একটু আগে তুর্যের বলা ধারালো কথাগুলো তার বেঁচে থাকার ইচ্ছে কয়েকগুণ কমিয়ে দিয়েছে। কিছু দূর গিয়ে থমকে দাঁড়ালো উপমা। আকাশের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে অভিযোগ করল, দেখেছো আল্লাহ কিভাবে অপমান করলো আমাকে? তুমিই তো আমাকে এই রং দিয়েছো, আমার তো কোনো অভিযোগ নেই তাতে। একটা সময় ওই মানুষটারও তো কোনো অভিযোগ ছিল না, কিন্তু আজ সে আমার হৃদয়ে আঘাত করলো। ভালো তো বাসতই না, আমাকে সব মিথ্যে আশা দিয়েছিল। আর আজ মানুষ হিসেবে অন্তত সম্মান দেখাতে পারতো, বাকিদের সাথে কত সুন্দর করে কথা বলে। অথচ ও আমাকে কেন এত অবহেলা করে? আমি তো অধিকার খুঁজতেও যাইনি। একটা ছবি চেয়েছিলাম, তাও আবার ওর মেয়ের জন্য। মেয়ের কথা শুনেও একটু নরম হলো না। উপমা চোখ মুছে ফুটপাতে বসে পড়ল। ফোনের তুর্যের ভিডিও দেখতে দেখতে নীরবে চোখের জল ফেলল সে। ভিডিও দেখা শেষে তুর্যের কয়েকটা সদ্য তোলা জীবন্ত ছবিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে উপমা আপন মনে বলল, এভাবে কেন অস্বীকার করলে আমাদের? তুমি কি অন্তত একবার বাচ্চা মেয়েটার কথা চিন্তা করে আমাকে মেনে নিতে পারতে না? মানছি তোমাদের শেখ বংশ, অনেক বড় ঘরের ছেলে তুমি। এখন তো অনেক বড় রকস্টারও হয়ে গেছো, ফিরেও দেখছো না আমাকে। এখন তো আমি খুব বেমানান তোমার দৃষ্টিতে, কিন্তু একটুখানি ভালো তো নিশ্চয়ই বেসেছিলে। এত সূক্ষ্ম অভিনয় তো কেউ করতে পারে না। হ্যাঁ, নিশ্চয়ই একটুখানি হলেও ভালোবেসেছিলে। সেই দোহাই দিয়ে অন্তত আমার মেয়েটাকে আশ্রয় দিতে পারতে, অন্তত দায়িত্ব নিতে পারতে। মেয়েটাকে ভালো স্কুলে পড়াতে পারি না, আমি সামান্য একটা গ্রামের মেয়ে। শহরে এসে একাই আমাদের যুদ্ধ করতে হচ্ছে এই সমাজের সাথে। তুমি একটু দয়া দেখালেও তো পারতে। খুব অসহায় হয়ে পড়েছি আমি। তোমাকে ভালোবাসি বলে হয়তো তোমাকে ঘৃণা করতে পারি না, নয়তো তুমি আমাকে যেই অজুহাতে যে পরিস্থিতিতে ছেড়ে চলে গিয়েছিলে, আমি কঠিন হৃদয়ের হলে তোমাকে খুব ঘৃণা করতাম, খুব। উপমা চোখ মুছে ছবিটির দিকে তাকিয়ে পুনরায় বলল, তুমি তো জানতে আমার বাবা কৃষিকাজ করতো, কিন্তু সব চেনি তো ভালোবেসেছিলে এই গরিবের মেয়েকে। তাহলে এভাবে কেন ঠকালে আমাকে? তুমি মাশাআল্লাহ খুব স্মার্ট ছেলে, আর আমি কালো কুৎসিত। কিন্তু তুমিই তো ভালোবেসে শ্যামকন্যা বলে ডাকতে আমাকে। আমার গায়ের রঙে এতই যদি ঘেন্না হতো, তাহলে কেন ছুঁয়ে দিলে এই শ্যামকন্যাকে? কেন বলেছিলে লাল শাড়িতে আমাকে মানায়? আজ তোমার জন্যই তো সেজেছি আমি। অন্তত আঘাত না করলেও পারতে। আমি জানি আমি তোমার যোগ্য না, কিন্তু সেই বয়সে এত কিছু কি বুঝতাম? বুদ্ধিশুদ্ধি থাকলে তখনই সরে যেতাম, বলে দিতাম আমাদের একসাথে মানায় না। কিন্তু আমি বুঝিনি, তোমার কথাটাই বিশ্বাস করে ফেলেছিলাম। ভেবেছি আমি যেই হই তুমি আমাকে ছাড়বে না, কিন্তু ঠকালে তো আমাকে। তুমি জানো না দুর্য, তুমি ছেড়ে যাওয়ার পর অনেক কলঙ্ক নিয়েই কলেজে পরীক্ষাটা দিয়েছিলাম। আমার শনির দশা সহ্য করতে না পেরে বাবাও আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। মাকে অনেক কষ্টে বুঝিয়ে তোমার সন্তানকে পৃথিবীতে এনেছি, আর তুমি তো অস্বীকার করলে বিয়েটা। সবার সামনে বললে আমি তোমাকে ফাঁসাতে চাইছি, সবাইকে বলে বাচ্চাটা তোমার না। অন্তত এই বাচ্চাটাকে স্বীকার করে নিলে এত কষ্ট হতো না আমার। অন্তত সত্যটা স্বীকার করে আমাকে ডিভোর্স দিয়ে দিলেই অনেক শান্তি পেতাম আমি, কিন্তু তাও তো করলে না। আমাকে এই এখনও ঝুলিয়ে রাখলে এই সম্পর্কে। আমার মা অনেক কষ্ট করেছে আমার জন্য, গ্রাম ছাড়া হয়েছে। লোকে বলে মা আমাকে মানুষ করতে পারেনি, তাই আমার চারিত্রিক অধঃপতন হয়েছে। আমার মা পড়াশোনা করেনি, কিন্তু শহরে এসে আমাকে ঠিকই পড়িয়েছে। নিজের গার্মেন্টসে কাজ করে আমাকে অনার্স করিয়েছে। জানো, একটা অল্প বেতনে চাকরি নিয়েছে আমি। মেয়েটার তার বাবার মতো শখ। আমার মেয়েটা খুব কষ্ট পায় জানো, ওকে কোনো কিছু কিনে নিতে পারি না। তুমি কত বিলাসিতায় আছো, একটু দয়া করে অন্তত তোমার মেয়ের দায়িত্ব নিতে পারতে। কিন্তু তুমি তো মেয়েটাকে ভালোই বাসো না। আর এদিকে আমার বাচ্চাটা বাবা করে মুখে ফেনা তুলে। আমি ওকে কিভাবে বুঝাই তার বাবা তাকে চাই না?
উপমার ফোপানোর কান্নার শব্দ আটকে রইল তার মনের মাঝেই। একটি ছবি শুধু দেখল সেই জল, যেই ছবির মানুষটি এই আকাশের নিচে জীবন্ত থেকেও আজ নিষ্প্রাণ। শূন্য দৃষ্টিতে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে অরুণিকা।